দুটো বিষয় এখান থেকে, হুমায়ুন কবির কি সত্যি এতটা পাওয়ারফুল? আর দু নম্বর, এই যে মসজিদের জন্য যে টাকা আসছে সেটা নিয়ে তো আমরা আলোচনাতে আসবোই, কিন্তু প্রশ্ন হচ্ছে তার সাপোর্ট ছাড়া তাহলে কি শুভেন্দু অধিকারী সিএম হতে পারবেন না? খুব ভালো প্রশ্ন, আমি একটা একটা করে উত্তর দেব। সেটা হচ্ছে, দেখো হুমায়ুন কবির পাওয়ারফুল কিনা এবার সেটা ডিপেন্ড করছে উত্তরটা যে আমরা কোন পাওয়ারের কথা এখানে আলোচনা করছি। যদি মাসলস পাওয়ার বলি তাহলে আমি অবশ্যই বলবো যে হুমায়ুন বাবু একজন লোকাল ক্যাডার, কারণ তৃণমূলে যারা স্থানীয় লিডার হয় তারা লিডার কম, তাদের মধ্যে ওই একটা ভায়োলেন্সটা বেশি থাকে, তারা লোকাল ক্যাডার হয়ে যান। তো সেই দিক থেকে ওনার মাসলস পাওয়ার যথেষ্ট স্ট্রং। তবে উনি কিন্তু নীতি নির্ধারক নন ইন্দিরা, এটা আমাদের বুঝতে হবে। উনি নীতি নির্ধারক নন, যার জন্য উনি হার্ডলি যেটা করতে পারেন আইপিএস বা আইএএসদেরকে ম্যানিপুলেট করতে পারেন, বাট উনি আইন প্রণয়ন করতে কিন্তু পারেন না। সেই দিক থেকে আমি ওনাকে আইন প্রণয়নগত দিক থেকে ওনাকে আমি পাওয়ারফুল বলতে পারি না। কিন্তু মাসলস পাওয়ারের দিক থেকে আমি বলবো ডেফিনেটলি উনি যে তুষ্টিকরণের রাজনীতি আমরা যেটা বুঝি যে ভোট অ্যাপিসমেন্ট পলিটিক্স, সেইটা ওনার যথেষ্ট স্ট্রং। তো যে মাইনরিটি কমিউনিটি নিয়ে তৃণমূল কংগ্রেস আজকে বছর বছর জিতে এসে, যেটা লাস্ট ইয়ারেও হয়েছিল 45%, ইফ আই এম নট রং, 39% ছিল 11তে, সেটা এখন বেড়ে দাঁড়িয়েছে 45%। তো সেই তুষ্টিকরণের রাজনীতির যদি কথা বলি, সেই দিক থেকে উনি ডেফিনেটলি পাওয়ারফুল, কারণ পুরো কমিউনিটির সাপোর্টটা ওনার আছে। এবং এটা এখন হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে নাকি তলিয়ে যাচ্ছে সেটা তো 26-এর ভোটই কথা বলবে। তবে আবারও বলবো মাসলস পাওয়ারের দিক থেকে তাকে পাওয়ারফুল বলতে পারি, কিন্তু নীতি প্রণয়নগত দিক থেকে আমি ওনাকে একেবারেই পাওয়ারফুল বলবো না। ওনার ক্ষমতাটা আছে শুধু ওই ধমকি দিয়ে, মাথায় বন্দুক ঠেকিয়ে, লোকজন দিয়ে ভয় দেখিয়ে, এটা করে দিন ওটা করে দিন, নাহলে দেখে নেবো, মেরে দেবো, কেটে দেবো, এইগুলো করতে পারে। এর বেশি পাওয়ারফুল ওনাকে আমি বলতে পারি না। আমরা একটুখানি মুর্শিদাবাদে যাই, সব্যসাচীর কাছে যাই। সব্যসাচী, এই প্রশ্নটা এবার তোমার কাছে রাখবো যে কতটা পাওয়ারফুল হুমায়ুন কবির। তিনটে জায়গা, তিনটে বিধানসভা, ভরতপুর, বেলডাঙ্গা এবং রেজিনগর, একটায় তার বাস, একটার তিনি বিধায়ক, আরেক জায়গায় তিনি শিলান্যাস করেছেন। এই তিনটে জায়গায় তিনি কতটা পাওয়ারফুল এবং এর বাইরেও তার কতটা পাওয়ার রয়েছে? দেখো, এইটা তো বলাই যেতে পারে যে ইনি দীর্ঘদিন অধীর রঞ্জন চৌধুরীর সাথে জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন এবং দীর্ঘদিন কংগ্রেসের হয়ে নেতৃত্ব যেমন দিয়েছেন, এবং বলাই যেতে পারে সেই সময় কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর একদম খাস বান্ধা বা একদম কাছের একজন নেতৃত্ব বলেই পরিচিত ছিলেন। এবং সেই সময় কিন্তু তার একটা দাপট সেই সময় থেকে আছে। হুমায়ুন কবিরের মুর্শিদাবাদে একটা দাপট আছে, এটা বলাই যেতে পারে, এটা না বলার নয়। তারপরে যখন তিনি দল পরিবর্তন করে একবার বিজেপিতে গিয়েছেন, তারপরে আবার তৃণমূলে এসে বিধায়ক হয়েছেন। তিনি ভরতপুর থেকে জিতেছেন, ভরতপুরের বিধায়ক হয়েছেন। তার বাড়ি হচ্ছে শক্তিপুর রেজিনগর এলাকায়, কিন্তু তিনি সেখান থেকে না হয়ে তাকে ভরতপুরের টিকিট দেওয়া হয়েছিল এবং ভরতপুর থেকে জিতেছেন। তার আগেও আরেকটা কথা বলা যেতে পারে, বেলডাঙ্গায় কেন আমরা বেলডাঙ্গায় যেমন রাজনৈতিক ভাবে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বরাই অভিযোগ তুলছে যে বেলডাঙ্গাটাতে মুসলিম সংখ্যায় অনেক বেশি, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে সেই এলাকাতে কিন্তু বিগত দিনে একটি কমিউনাল ঝামেলার কথা আমরা দেখেছি এবং উত্তপ্ত হয়ে উঠেছে বেলডাঙ্গাতে। একাধিকবার এই ধরনের ঘটনা নিয়ে একটা তোড়জোড় পরিস্থিতি হয়ে গেছে। বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা কিন্তু এই অভিযোগটাই করছে। সেই কারণের জন্য তিনি বেলডাঙ্গাটাকে বেছে নিয়েছেন, যে বেলডাঙ্গাটা খুব সুইটেবল, যে সংখ্যালঘু মানুষের সমর্থনটা খুব ভালোভাবে পাবেন এবং প্রচুর মানুষজন এগিয়ে আসবে, যেটা আমরা দেখতে পেয়েছি 6 তারিখ, যে প্রচুর মানুষজন এসেছেন। একদম সুপ্রসাচী, একটু থামাবো, আমি এই জায়গাটাতেই আসবো মৌমিতার কাছে। মৌমিতা, এই যে বেলডাঙ্গা, আমরা সবাই জানি যে এই বেলডাঙ্গাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেন না এখানে কার্তিক মহারাজের ভারত সেবাশ্রম সংঘ রয়েছে, সেখানে কার্তিক মহারাজ রয়েছেন এবং একই সঙ্গে তিনি এখানে শিলান্যাস করেছেন এবং এখানে বাবরি মসজিদ করবেন বলে। মানে এই জায়গাটাতে এই যে একটা ধর্মের নামে রাজনীতি, যেটা আমরা উত্তরপ্রদেশে দেখি, যেটা আমরা বিহারে দেখি, সেটা কি তাহলে হুমায়ুন কবির এবার বঙ্গ রাজনীতিতে একেবারে ইনজেক্ট করে দিচ্ছেন? আমরা কি ইউপির কথা যদি বলি, বা আমরা, তুমি উত্তরপ্রদেশ বলছো তো, হ্যাঁ বিহার, তো এই দুটো জায়গায় কি সত্যি ধর্মের নামে রাজনীতি হচ্ছে, এটা একটা বড় প্রশ্ন। এখন তুমি যদি বলো যে না রাম মন্দিরটাকে, সেটাকে এক্সাম্পল হিসেবে বলো, সেখানে আমি ছোট একটা কারেকশন করে দেবো। রাম মন্দির কিন্তু ভারতীয় জনতা পার্টির, আমার নলেজ অনুযায়ী, ওদের একটা এজেন্ডার মধ্যে ছিল, যেটা ওরা কমপ্লিট করেছে ওই ইয়ারের মধ্যে। এটাকে কিন্তু ওই ধর্মর সাথে গুলিয়ে দিলে মানে এটা কিন্তু ভুল হবে। এইবার আমি তোমার প্রশ্নটা যেটা আসবো, সেটা হচ্ছে যে এই ধর্মের রাজনীতি বা তুষ্টিকরণের রাজনীতি এই
ভোট ব্যাংকের ইঞ্জিনিয়ারিং তো বহু বছর আগে শুরু হয়ে গেছে, সে তো স্বাধীনতার পর থেকে নেহেরু তো এই জিনিস শুরু করে দিয়ে চলে গেছে না। আমরা যদি একটু পূর্ববর্তী উদাহরণ দেখি, যেরকম কোনো একটা সাল, আমার এক্স্যাক্টলি সালটা মনে পড়ছে না, খুব সম্ভবত 85 কি 86 কোনো একটা ভোটের সময় রাজীব গান্ধী যেটা করেছিলেন, শাহবানু কেস ওপেন করে দিলেন। তারপর উনি কিন্তু আবার তখন কোনো একটা রাম মন্দিরের উনি দরজা খুলে দিয়েছিলেন, বোধহয় বাবরি মসজিদ আর রাম মন্দিরে কোনো একটা দরজা উনি খুলে দিয়েছিলেন। এই ধর্মের নামে রাজনীতি আমরা এর আগেও দেখেছি, কিন্তু এই যে এখন যেটা হচ্ছে যে একটা হিন্দু রাষ্ট্র তৈরি করার যে প্রচেষ্টা হচ্ছে, সেটাকে লোকে বলে দিচ্ছে যে না একটা অ্যান্টি মুসলিম একটা ফ্যাক্টর কাজ করছে। এটাও কিন্তু না, রাষ্ট্রবাদী মুসলিমদের ওপর কারোর কোনো রকম কোনো সংশয় নেই। আমরা যদি 2021-এর ফলাফলটা দেখি, মোটামুটি ভাবে 22টা বিধানসভা রয়েছে মুর্শিদাবাদ জেলাতে, এবং তার মধ্যে মুর্শিদাবাদ আর বহরমপুর এই দুটো বিধানসভাতে বিজেপির ক্যান্ডিডেট, আর বাকি কিন্তু সবগুলোতে তৃণমূলের ক্যান্ডিডেট। এবং আমরা যদি ভোটের পার্সেন্টেজ দেখি, প্রায় 60% কাছাকাছি কিন্তু তৃণমূল কংগ্রেস ভোটটা পেয়েছে। এবং মুর্শিদাবাদের যা জনসংখ্যা 2011 শেষ আদমশুমারি অনুযায়ী ছিল হচ্ছে 71.02, অর্থাৎ 71 লাখের কিছু বেশি জনসংখ্যা ছিল, সেটা 2025-এ 80 লাখ ছাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। এবং 66% মুসলিম হচ্ছে মুর্শিদাবাদে। সুতরাং এই যে 66% মুসলমান ভোট, এইটা তাহলে কার দিকে? পরিষ্কারভাবে এটা সুইং করছে, তার মানে তৃণমূল কংগ্রেসের দিকে। এইবার আমি তোমাকে একটা ছোট এক্সাম্পল দিয়ে বলি, তুমি যদি একটুখানি গিভ ইউ লুক ব্যাক, বিহারে যদি ইলেকশন দেখো, বিহারে এবারে যেটা সব থেকে বড় ফ্যাক্টর কাজ করেছে, দ্যাট ইজ ইন্দিরা মহিলা সশক্তিকরণ, যেটা কিন্তু বাংলাতেও একটা বড় মাত্রায় আকার নেবে বলে এটা আমার মানে একটা ইনটিউশন কাজ করছে। এবং এই 70% শুধুমাত্র কিন্তু মুসলিম উইমেন ভোট দিয়েছে বিহারে, যেখানেতে আরেকটা বড় কথা হচ্ছে, বিহারে 84টা সিট হচ্ছে তোমার মাইনরিটি প্রবণ এরিয়া বিহারে, তার মধ্যে এবারে 68টা সিট কিন্তু এনডিএ বার করে নিয়ে চলে গেছে। তাহলে পশ্চিমবঙ্গেতে 294টা সিটের মধ্যে 102টো সিট হচ্ছে মাইনরিটি প্রবণ। তার মানেতে কি হচ্ছে যে বাকি 192টা সিটের মধ্যে বিজেপি ভার্সেস টিএমসি লড়াইটা হচ্ছে। এবার এই 192টা সিটের মধ্যে কতটা আগে যাবে, কতটা কে কতটা পাবে, ওইটা তো ব্যাখ্যা তো দিতে পারবো না, সংখ্যাভাবে বলতে পারবো না। তবে বিহারের ইলেকশন থেকে যেটা মনে হচ্ছে যে এবারে কিন্তু মাইনরিটি কমিউনিটি খুব ভালো বুঝতে পারছে যে তারাও কিন্তু আলটিমেটলি দে আর নট বিং হেল্পড বাই মমতা ব্যানার্জি অ্যান্ড হার গভর্নমেন্ট। তো ওরা বুঝতে পারছে যে এখন কিন্তু সত্যি কথা বলতে গিয়ে তৃণমূল কংগ্রেস ও মাইনরিটি কমিউনিটিকে সেই হেল্প যেটা করেছে আলটিমেটলি ওদের তো ইউজ করা হচ্ছে। তুমি যদি মুর্শিদাবাদে কয়েক মাস আগে যে দাঙ্গাটা দেখো, যাদেরকে আমরা মিডিয়াতে মানে চ্যানেলে দেখতে পেয়েছি, কারুকে দেখে মনে হয়েছে কেউ কনভেন্ট এডুকেটেড বা খুব শিক্ষিত পরিবার থেকে কেউ বিলং করছে, সব হাতে ইট নিয়ে দৌড়চ্ছে, কারুর ছুরি নিয়ে দৌড়চ্ছে, তারা সবাই বোঝাই যাচ্ছে যে সব মাদ্রাসা থেকে এসছে। আর কয়েক বছর আগে এখানে মাদ্রাসা বললাম বলে একটা কথা আমি ছোট কথা বলে দিই, এটা অডিয়েন্সের জন্য, তাদের এটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। কয়েক বছর আগে মহাকরণের অলিন্দ থেকে বুদ্ধদেব ভট্টাচার্য কি বলেছিলেন যে সীমান্তবর্তী মাদ্রাসাগুলো হচ্ছে সন্ত্রাসবাদীর আতুরঘর। তো সেই আতুরঘর থেকে বেরিয়ে তারা দাঙ্গা করছে এবং দাঙ্গা থামাতে কেউ আসছে না, তাদেরকে প্রভোগ করে দিচ্ছে, তারাও ছুটছে, কারণ তাদের নিজস্ব কোনো আইডিওলজি তৈরি হয়নি। আজকে যে সময় সেই সম্প্রদায়ের একটা নিজস্ব আইডিওলজি তৈরি হয়ে যাবে, তারা কেউ এই সরকারের সাথে থাকবে না। দিস ইজ এভিডেন্ট অ্যাগেন এন্ড অ্যাগেন। একদম আমরা এই জায়গাটায় আসবো মৌমিতা, তবে এর পাশাপাশি আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমরা একটু নজর রাখবো। এই যে টাকা, প্রচুর টাকা উঠেছে, ট্রাঙ্ক ভর্তি টাকা আসছে হুমায়ুন কবির রেজিনগর বাড়িতে, লোক লাগিয়ে গোনা হচ্ছে। এই টাকার উৎসই বাকি, তার মানে তিনি কতটা পাওয়ারফুল সেটা কি তিনি এই টাকার বাক্সগুলো দিয়ে বোঝাতে চাইছেন?